ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস। আজ আমি প্রথম অধ্যায় করাবো। প্রথম অধ্যায়ে রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। কিন্তু আগে আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানবো। স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে শুরু করে যে সংখ্যাগুলো গণনার কাজে ব্যবহার করা হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। প্রাচীনকাল থেকেই আমাদের গণনার একটা প্রয়োজন বোধে আমরা বিভিন্ন সিম্বল, এরপর বিভিন্ন সংখ্যা, অনেক সময় দাগ কেটে কেটে আমরা গণনা করতাম। কিন্তু মানুষ যখন সভ্যতার যুগে আসছে তখন থেকে আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলো, যেমন 1, 2, 3, 4 এরকম করে 9 পর্যন্ত ব্যবহার করে আসছি। এরপরে আছে অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে অঙ্ক বলা হয়। আমরা তো সবাই জানি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে অঙ্ক বলা হয়। এই অধ্যায়টা অনুশীলনী 1.1 কমপ্লিট করতে হলে আমাদের এই 4টা বিষয় সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে। যেমন অঙ্ক, স্বাভাবিক সংখ্যা, অঙ্কপাতন এবং স্থানীয় মান। আমরা ইতিমধ্যে স্বাভাবিক সংখ্যা ও অঙ্ক সম্পর্কে জ্ঞান লাভ করেছি। এখন আমরা অঙ্কপাতন এবং স্থানীয় মান সম্পর্কে জানবো। অঙ্কপাতন আমরা শিখব। অঙ্কপাতন কাকে বলা হচ্ছে? অঙ্কপাতন কোন সংখ্যার অবস্থান অনুযায়ী তার মান কমে যাওয়া অথবা পরিবর্তিত হওয়াকে অঙ্কপতন বলা হয়। এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে হলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেব যে অঙ্কপতনটা আসলে কি। 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে এই উদাহরণটা দিয়ে আমরা অঙ্কপতনটা যদি করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কপতনটা আসলে কি। সমাধান: অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখন আমরা এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বড় থেকে ছোট আকারে সাজাবো। এখানে 8, 7, 5, 4, 3, 0 বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। বৃহত্তম সংখ্যা আমরা সাজিয়ে নেব 8, 7, 5, 4, 3, 0। এটাই হলো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দশক শতক, এইটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। আবার এই যে উপরের সংখ্যাটা আমরা বড় আকারে সাজাইছি, এখন আমরা ছোট আকারে সাজাবো। ছোট আকারে সাজাতে গেলে প্রথমে আমাদের শূন্যকে রাখতে হয়। আবার এখন আমরা এই সংখ্যাটাকে ছোট থেকে বড় আকারে সাজাবো। ছোট থেকে বড় আকারে সাজাতে গেলে 0, 3, 4, 5, 7 এবং 8 এই আকারে হবে। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে যাই তাহলে প্রথমে আমরা ক্ষুদ্রতম সংখ্যা স্বাভাবিকভাবে 0, 3, 4, 5, 7, 8 এরকমই হওয়ার কথা, কিন্তু শূন্যের কি কোনো মান আছে? এই জন্য করতে হবে কি যে সব ক্ষেত্রে যদি শূন্য এরকম পজিশনে থাকে তাহলে করব কি, এর পরবর্তী যে সংখ্যাটা আছে, যেমন এখানে আছে 3, এখানে 3টা আগে বসিয়ে এই শূন্যটাকে পরে নিয়ে যাব। এরপরে যা আছে সেইটাই বসাই দিলে আমাদের হয়ে যাবে একক, দশক, শতক। এইটাই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়টা শিখলাম।
অঙ্ক প্রথমটা আমরা বুঝতে পারছি এতক্ষণে। এখন আমরা শিখব স্থানীয় মান। স্থানীয় মানটা কাকে বলে আমরা আগে জানি। স্থানীয় মান কোন সংখ্যার অঙ্কটি সংখ্যার মধ্যে যে জায়গায় থাকে তার ভিত্তিতে যে মান প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তো বিস্তারিত বললে হয় এইরকমই যে স্থানীয় মান প্রথম যে অঙ্কটা দেওয়া থাকবে 0 থেকে 9 পর্যন্ত যাই দেওয়া থাকুক, যে অঙ্কটা দেওয়া থাকবে সেইটা গুণ হলো তার অবস্থান অনুযায়ী মান। অবস্থান অনুযায়ী মান মানে যদি আমি ধরি 1, 2, 6, 8, যদি আমি এই সংখ্যাটা ধরলে এখন তার অঙ্ক তো আমরা বুঝলাম 1, 2, 6, 8 এগুলো অঙ্ক। এখন তার অবস্থান অনুযায়ী যে মানটা, স্থানীয় মানটা বোঝাতে গেলে অবস্থান অনুযায়ী যে মান আমরা প্রথমে জানি ডান পাশ থেকে ধরতে হয় যে এইটা একক, এইটা দশক, এটা কত শতক, এটা হাজার, এরকম করে আসবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম করে আসবে। এখন এর অবস্থানটা আমি নির্ণয় করব কিভাবে? এর অবস্থান এটা হলো একক, মানে 1 গুণ। এই যে অঙ্কটা আছে সেটার সাথে যদি আমি 1 গুণ দিই, 8 গুণ 1, 8 গুণ 1, 8 অক্ষে 8, এর মানটা 8ই রয়ে যাবে। এখন আমরা দশক স্থানীয় মান যেটা সেটা দেখব। দশক স্থানীয় মান বলতে বোঝাচ্ছে 2 ঘর, একের পরে একটা 0, মানে এই জায়গায় আছে হলো 6 গুণ হলো এর স্থানটা কোনটা, যে প্রথম দ্বিতীয়, তাহলে দ্বিতীয় স্থান একটা একটা করে শূন্য বাড়বে। যেমন এই জায়গায় 1 ছিল প্রথমে, এরপরে আসবে 0, তাহলে এই জায়গায় চলে আসতেছে 60। এখন পরেরটায় যাই, 2, অঙ্কটা হলো 2 এবং এর স্থানটা হলো 3, এই জন্য এইটার পরে উপরে যে 10 ছিল 10-এর পরে একটা 0, একক, দশক, শতক, মানে এটা 3 ঘর, এটা 3 ঘর, তাহলে এই জায়গায় কত আসতেছে 200। এখন লাস্টে যেটা আছে সেটা চলে আসি 1 গুণ একক, দশক, শতক, হাজার, তাহলে এই জায়গা একের পরে 3টা শূন্য হবে। এখানে কত হয়? একের সাথে 1000 গুণ করলে 1000ই হয়। তাহলে এখন এটা যোগ করি, 1000, 1260, 68। এখন এটা যদি আমি যোগ করি তাহলে 1268, এখানেও 1268, এখানেও 1268। তাহলে আমাদের যে স্থানীয় মান, আমরা স্থানীয় মানটা এইভাবে বুঝতে পারবো যে আমাদের স্থানীয় মানটা সঠিক হয়েছে কিনা। এককের স্থানীয় মান, দশকের স্থানীয় মান, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম করে আমরা একটা ছক আঁকবো, ছকের মাধ্যমে আমরা দেখতেছি। এই ছকটা থেকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে একক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হলো দেশীয় রীতি, আর নিচে যেটা দেওয়া আছে সেটা হলো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে রীতিটা আছে। এখন এই আন্তর্জাতিক রীতিটা আর দেশীয় রীতির মধ্যে কি পার্থক্য সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই পর্যন্ত কয়টা ঘর আসতেছে? 6টা ঘর আসতেছে। এখন আমি যদি মিলিয়নের ঘরে চলে যাই, মিলিয়নের ঘরে যদি আমি প্রথমটা নিই, মানে এই একটা আমি নিয়ে নিলাম, তাহলে এই একটা যদি আমি নেই, একটা নেওয়ার পরে 3টা, 1, 2, 3, 1, 2, 3, এটা সাধারণত আমাদের আন্তর্জাতিক রীতিতে চলে আসছে 1 মিলিয়ন। এটা আন্তর্জাতিক রীতিতে 1 মিলিয়ন আসে বা মিলিয়নের ঘরে এটা চলে আসছে। কিন্তু আমাদের যদি দেশীয় রীতিতে আমরা দেখতে যাই তাহলে দেশীয় রীতিতে 1 নিযুত, 1 নিযুত, নিযুত বা 10 লক্ষ,
এইটাই হলো দেশীয় রীতি এবং ইন্টারন্যাশনাল রীতির মধ্যে পার্থক্য। এরপরে আমরা যদি বিলিয়নের ঘরে চলে যাই, বিলিয়নের ঘরে ঠিক একই ঘটনা ঘটেছে, যে এখানে এখানে যদি আমি একটা নিই, একটা নেওয়ার পরে এখন কি হচ্ছে, এই একটা নেওয়ার পরে এটা বিলিয়নে চলে গেছে। বিলিয়নের ঘরে যদি আমি একটু খেয়াল করি, যে এখানে এক নিলে আন্তর্জাতিক রীতিতে চলে আসছে হলো 1 বিলিয়ন, কিন্তু আমাদের দেশীয় রীতিতে আসছে 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি, এটা আন্তর্জাতিক পদ্ধতি এটা, আর এটা হলো দেশীয় পদ্ধতি। এটাই হলো দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতির পার্থক্য।